আজকের আলোচনার বিষয় চাপ বলয় ও বায়ু প্রবাহ। চাপ বলয় হচ্ছে এমন একটি বিষয় যেটা পৃথিবী পৃষ্ঠে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। চাপ বলয়ের মধ্যে আমরা বলতে পারি যে সেই চাপটা কে দিচ্ছে? বায়ু দিচ্ছে। বায়ুর একটা ওজন আছে, নির্দিষ্ট একটা ওজন আছে বায়ু পৃথিবী পৃষ্ঠে চাপ দেয়। এই চাপই নামই হচ্ছে বায়ুর চাপ। স্থান ও সময় বিশেষে এই চাপের পার্থক্য লক্ষ্য করা যায়। স্থান ও সময় বিশেষে বলতে গেলে যদি আমরা পৃথিবীকে আট করি তাহলে আমরা দেখতে পাবো যে সব জায়গায় সমানভাবে চাপ দেয় না। যদি সব জায়গায় সমানভাবে যদি বায়ুর চাপ হতো তাহলে সব জায়গায় একই সময় একই সব কিছু হতো, একই সমান্তরালে সব কিছু ঘটতো। তার ফলে কোথাও চাপ বেশি এবং কোথাও কম, এইভাবেই পৃথিবীর মধ্যে বায়ুর চাপের সৃষ্টি হচ্ছে। তো আমরা যদি পৃথিবীকে যদি আট করি তাহলে দেখতে পাবো যে বায়ু একটা নির্দিষ্ট সমান্তরালে আছে। বায়ুর চাপ আমরা বায়ুমণ্ডলে পড়বো এই বিষয়টা। বায়ুর চাপ এভাবে ঘিরে আছে, বায়ু সমানে প্রতিনিয়ত পৃথিবীকে এভাবে চাপ সৃষ্টি করছে, বায়ু প্রবাহ পৃথিবীর মধ্যে। তো এটাই বায়ুর চাপ। বা শেষ বায়ুর চাপের পয়েন্ট। এবার আমরা নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে বায়ুর চাপ বলয় কি? সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন অঞ্চলে বায়ুর চাপের তারতম্য বলতে পার্থক্য লক্ষ্য করা যায়। আমি একটু আগে বললাম যে সব জায়গায় বিভিন্নভাবে চাপ দেয়, প্রতিটা অঞ্চলে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখা যায়, সব জায়গায় একই রকম হয় না। এর কারণগুলো তোমরা সপ্তম শ্রেণীতে জেনেছো। তবে এখন আমরা যেটা বলবো যে পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। একে বলে বায়ুচাপ। এটাকে যদি আমি সহজ সরলভাবে বলি, সহজ সরল ভাষায় আট করে আরেকবার যদি আমি দেখাই বৃত্তটাকে আট করে, তাহলে সহজ সরল ভাষায় এটা এমন হবে যে এটা পৃথিবী এই পৃথিবী পৃষ্ঠের ওপর একটা নির্দিষ্ট দূরত্ব আছে। সেই নির্দিষ্ট দূরত্বে এখানকার দূরত্বটা প্রায় সমান। বায়ু চাপ দিচ্ছে এভাবে এখানে আমি যদি বলি সূর্যের মতো হলো কিছুটা, কিন্তু এগুলোকে বায়ু হিসেবে দেখো, চাপ দিচ্ছে, এখানে চাপ সৃষ্টি করছে পৃথিবীর উপরে এভাবে। তো অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে সমগ্র পৃথিবীতে 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করেছে। বলয় বলতে একটা রেখার মতো একটা বেষ্টন করে আছে, একে বলে বায়ুচাপ। তাহলে বায়ুচাপ কথাটিকে আমরা এইভাবে সহজ করে বলতে পারি যে পৃথিবীর পৃষ্ঠের ওপর একটি নির্দিষ্ট দূরত্বে বায়ুস্তর প্রায় 1000 কিলোমিটার জুড়ে পৃথিবীকে পুরো কয়েকটি বলয়ের আকারে ঘিরে আছে, বেষ্টন করে আছে বলতে ঘিরে আছে, একে বায়ুচাপ বলে বা সোজা ভাষায় গেল। তারপর নেক্সট টপিকে আমরা আসি, নিরক্ষীয় অঞ্চল এটা বুঝতে গেলে আরেকবার একটা পৃথিবীকে আট করতে হবে। নিরক্ষীয় অঞ্চল আমরা যদি বলি যে এই তো পৃথিবী, এই পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে। পৃথিবীর কোথা দিয়ে গেছে? মাঝখান দিয়ে, এখান দিয়ে একটি নিরক্ষরেখা গেছে। তো এই নিরক্ষরেখার দুপাশে বলতে এইটাকে যদি আমি নিরক্ষরেখা বলি, আমি সাপোজ এটাকে নিরক্ষরেখা পরে আট করে দেখাচ্ছি, এটাকে নিরক্ষরেখা বলি, তাহলে এই নিরক্ষরেখাটা এতটা অঞ্চল জুড়ে আছে। এইটুকু জায়গাকে আমরা বলি নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষরেখার উপরে একটুখানি, নিচে একটুখানি। তো এইটাকে আমরা বলি 0 ডিগ্রি। এইটুকুকে আমরা শুধু বলি 0 ডিগ্রি, এটুকুকে বলি। তার উপরে এতটুকু 5 ডিগ্রি। এই দাগটাকে যদি আমি বলি, এই দাগটা হচ্ছে 5 ডিগ্রি উপরে, আর নিচে এই দাগটাকে যদি বলি, এটা 5 ডিগ্রি। তাহলে দুপাশে, উপরে এবং নিচে, নিরক্ষরেখার দুপাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, এখানেও 5 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি। এই দুপাশে বিস্তৃত অঞ্চল জুড়ে নিরক্ষীয় অঞ্চল। তার মানে এইটুকু জায়গা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। বা শেষ নিরক্ষীয় অঞ্চল কি? সোজা ভাষায় এবার নিরক্ষীয় অঞ্চল আমরা প্রমাণ করব। এখানে কতগুলো প্রমাণ দিয়েছে, সেটি উচ্চচাপযুক্ত না নিম্নচাপযুক্ত সেটি আমাদের দেখতে হবে। তো নিরক্ষীয় অঞ্চল উচ্চচাপযুক্ত না নিম্নচাপযুক্ত লাস্টে একদম শেষে গিয়ে আমরা সিদ্ধান্তে আসবো। এই বৈশিষ্ট্যগুলো পড়ার পর সিদ্ধান্তে আসবো যে হ্যাঁ, লাস্টে গিয়ে হয়তো বুঝতে পারবো যে এটা উচ্চচাপযুক্ত না নিম্নচাপযুক্ত। তো বৈশিষ্ট্যগুলো কী কী দিয়েছে সেটা একবার পড়ি ছোটো করে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। তো একটা জায়গায় যদি সূর্যরশ্মি সব সময় লম্বভাবে পড়ে, সব সময় একটা লম্বাকার কীর্তিতে যদি সূর্যরশ্মি এখানে পড়তেই থাকে, তাহলে
সেখানকার যদি সবসময় পড়ে তো সেখানকার বায়ু তো সবসময় উষ্ণ হবেই। তুমি যদি ঘরের বাইরে যদি একটা বালতিতে করে সব সময় প্রতিদিন একটা বালতিতে জল নিয়ে রোদ্রে রাখো, তো সবসময় সেখানকার কী হবে, সেই জলটা সবসময় গরমই থাকবে। তো কোনো অঞ্চলে যদি সূর্যরশ্মি লম্বাভাবে পড়তে থাকে তো সেখানকার বায়ু সবসময় উষ্ণই থাকবে। বাস একটা পয়েন্ট এটা মুখস্থ করতে হবে। তারপরে এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। তো এই যে একটু আগে বললাম জলের কথা, তো এই যে এই অঞ্চলটায় যদি স্থলভাগ বলতে মাটি অঞ্চল, যেমন আমাদের এরিয়ায় মাটি জায়গা অঞ্চল, সাথে আশেপাশে পুকুরও আছে। তো এখানে ওই পুকুরের সংখ্যা বা জলভাগটা বেশি, বা নদী এরকম জায়গার সংখ্যা বেশি। তার ফলে এখানে হচ্ছে যদি সবসময় যদি এই জলের মধ্যে যদি সূর্যের রশ্মি পড়ে তাহলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়। তাহলে এখানকার বায়ুর মধ্যে, এখানকার যে বায়ু আছে সেই বায়ুর মধ্যে এখান থেকে সূর্যরশ্মি পড়ার পরে জলটা গরম হওয়ার পরে ধোঁয়ার আকারে জলটা উড়ে যাবে বাষ্পের আকারে। তো এখানকার যে বায়ু আছে সেখানে এই জলীয় বাষ্পটা গিয়ে লাগবে, জলীয় বাষ্পটা গিয়ে এই বায়ুর মধ্যেই জমা হবে, বায়ুর মধ্যেই ঘুরবে। তো তার ফলে আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম হলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হয়ে উপরে ওঠে। তো বায়ুর ঘনত্ব কম হয়, যেটা যখন বায়ু উষ্ণ হয় তখন সেটা ভার কমে, ওজনটা কমে, তার ফলে এটি হালকা হয়। এই হালকা জলীয় বাষ্পযুক্ত বায়ু প্রসারিত হয়ে উপরে ওঠে। আর যে কোনো হালকা জিনিস বেশি ছড়ায়, যেমন ধুলো, যদি আমি মাটির মধ্যে পা দিয়ে যদি খচরমচর করে ধুলো যদি ওড়ে, তাহলে ধুলো হালকা হওয়ার কারণে বেশি দূর ছড়ায়। সেই তুলনায় যদি কোনো পাতার মধ্যে যদি আমি পা দিয়ে নড়াচড়া করি সেটা কিন্তু ধুলোর চাইতে কম ছড়াবে। তো এটাই কারণ, পাতার ওজন ধুলোর ওজনের চাইতে বেশি। তো এটাই বলছে। তাহলে একটা পয়েন্ট গেল, এই যে দুটো পয়েন্ট গেল। একটা পয়েন্ট কি, নিরক্ষাঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বা হয়ে পড়ে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। আর 2 নম্বর পয়েন্ট, এই অঞ্চলে স্থলভাগ মাটির চাইতে জল বেশি হওয়ার কারণে জলে যখন সূর্যরশ্মি পড়ে তখন সেটা জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে মেশে। আর বাতাসের সাথে মেশে যেহেতু গরম বায়ু, সেহেতু হালকা হয়। আর বাতাসের সাথে মেশার পরে বাতাসটা এমনি অনেক দূর পর্যন্ত ছড়াইতে পারে, তো তারপরে ওইটা আরও বেশি ছড়ায়। তারপরে আমরা আসি নেক্সট পয়েন্টে। এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায়। তো আবর্তন গতির ফলে আমরা জানি, আবর্তন গতির ফলে পৃথিবী দিন রাত্রি হয়, আবর্তন গতির ফলে পৃথিবী ঘুরছে, আবর্তন গতির ফলে দিন রাত্রি হচ্ছে। তো এই আবর্তন গতির ফলে পৃথিবী, আমরা দেখি এই পয়েন্টটা এখানে কী বলছে, এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়। তো নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যাচ্ছে কে? এই ঊর্ধ্বগামী বায়ু। তো এটাকে আমি যদি ছবির মাধ্যমে দেখাই তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে উত্তর দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক। তো উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। তো বায়ু পৃথিবীর আবর্তন গতির ফলে যেহেতু পৃথিবী ঘুরছে, পৃথিবী যেহেতু রাউন্ড হচ্ছে, তো তার ফলে বায়ু কী হয়, উত্তর দিকে ছিটকে যায়। এখানকার এই অঞ্চলের বায়ুগুলো উত্তর দিকে ছিটকে যায় আর দক্ষিণ দিকে ছুটে যায়। যখন উত্তর আর দক্ষিণ দিকে ছিটকে যাবে বায়ু, তখন তো এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এই মিডিল জায়গাটা, এই জায়গাটা তো ফাঁকা হয়ে যাবে তখন। তো এটাই বলছে, এই অঞ্চলে বায়ুর পরিমাণ তখন কমে যায়, এই অঞ্চলটায় তখন বায়ুর পরিমাণ কমে যায়। বাস এইটুকুই। তারপরে কি বলছে, ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল হলো বায়ুপ্রবাহ। ভূপৃষ্ঠে যে বায়ুগুলি সমান্তরালে যাচ্ছে, এইভাবে এই সোজা হয়ে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, সেগুলো বায়ুপ্রবাহ। কিন্তু যেগুলো এমন বেঁকে যাচ্ছে সেগুলোকে বলা হয় বায়ুস্রোত। তাহলে এরকমভাবে যদি কখনো যায় বায়ুস্রোত, যেমন জলে ঢেউ উঠলে এমন হয়, তেমনই এটা স্রোত, একটা জলের স্রোত। তেমনই বায়ুপ্রবাহ যখন এমনভাবে যায় তখন তাকে বায়ুস্রোত বলে, আর যখন এমন সোজা যায় তখন তাকে বলে বায়ুপ্রবাহ। এই যে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট। তারপরে আসি, বলছে নিরক্ষীয় শান্ত বলয়। নিরক্ষীয় অঞ্চলে বরাবর উষ্ণ হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে, এই যে একটু আগে আমরা পড়লাম যে নিরক্ষীয় অঞ্চলে বায়ু আবর্তন গতির ফলে উত্তর ও দক্ষিণ দিকে ছুটে যায়, তার ফলে ওই জায়গাটা কী হয়, ফাঁকা হয়ে যায়। যখন উত্তর ও দক্ষিণ দিকে যায় তখন সেখানে কি আর, উত্তর ও দক্ষিণ দিকে গেলে সেখানে কি আর বায়ু থাকে না, সেই জায়গায় বায়ু উষ্ণ হালকা হয়ে সোজা উপরের দিকে উঠে যায়। এখানকার বায়ু ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। মানে বায়ু যখন নিরক্ষীয় অঞ্চলের বায়ু যখন উপরে উঠে হালকা হয়ে যায় তখন ঊর্ধ্বমুখী বলতে উপরের দিকে যখন উঠে যায় তখন
এখানে ঊর্ধ্বমুখী একটা স্রোত লক্ষ্য করা যায় বায়ুর মধ্যে, এইরকম স্রোত একটা লক্ষ্য করা যায়। তো ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, তখন এভাবে সোজাসুজি কোনো বায়ু প্রবাহিত হয় না, এরকম করে বায়ু প্রবাহিত হয় না, এরকম করে বায়ু প্রবাহিত হয় না, এরকম একটা স্রোতের মতো দেখা যায়। ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না। যখন এমন হয়, হাওয়া সাধারণত যদি আমাদের সাপোজ আমাদের বাড়ির এখানে হাওয়া যদি কখনো এমন হয় আমাদের মাথার উপরে এমন 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 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হাওয়া আমাদের শরীরে লাগবে না, আমরা বুঝতেও পারবো না। কিন্তু যদি হাওয়া এভাবে যায়, একদম এরকম একটা গতিতে যায়, এরকম একটা গতিতে যায়, তাহলে কিন্তু হাওয়াটার প্রভাব বোঝা যাবে, গাছপালা উড়ে নিয়ে ফেলে দিতে পারবে। তো এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্ত ভাব বিরাজ করে, তাই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। তাহলে নিরক্ষীয় শান্ত বলয় কেন? নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যায়, সমান্তরালে যায় না। কিসের সমান্তরালে যায় না? পৃথিবীর সমান্তরালে বা ভূপৃষ্ঠের সমান্তরালে এইভাবে প্রবাহিত হয় না, তার ফলে এইভাবে প্রবাহিত হয় না, তার ফলে এখানে বায়ুর চলাচল বোঝাই যায় না, শান্ত হবে, তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। তো নিরক্ষীয় শান্ত বলয় হলো। এবার আমরা আসি প্রাচীনকালে এই নিরক্ষীয় শান্ত বলয়ের উপর দিয়ে, এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চালানোর প্রায় জাহাজগুলো থেমে যেত এই জায়গাটায়, বা জাহাজগুলো থামতো, কারণ যেহেতু হাওয়া বাতাস নেই সেহেতু থামতো এই জায়গায়। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস, যার অর্থ শান্ত অবস্থা। ডোলড্রামস কথার অর্থ শান্ত অবস্থা। নাবিকরা এই অঞ্চলের নাম দেন ডোলড্রামস। তো নাবিকরা এই অঞ্চলের নাম দেন ডোলড্রামস, শান্ত অবস্থা। এবার আমরা আসি কর্কটীয় ও মকরীয় অঞ্চল। উত্তর ও দক্ষিণ গোলার্ধে, আমরা পৃথিবীকে 8 করে যদি দেখি, যে উত্তর ও দক্ষিণ গোলার্ধে, উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল যথাক্রমে কর্কটীয় মকরীয় অঞ্চল নামে পরিচিত। তো উত্তর ও দক্ষিণ গোলার্ধে এই কর্কটীয় মকরীয় অঞ্চল দুই দিকেই দেখা যায়, কর্কটীয় অঞ্চল ও মকরীয় অঞ্চল দুই দিকেই আমরা দেখতে পাবো, উত্তর দিকেও রয়েছে আবার দক্ষিণ দিকেও রয়েছে। এরকম একটা জায়গায় রয়েছে কর্কটীয় মকরীয় অঞ্চল, কর্কটীয় ও মকরীয় অঞ্চল উত্তর ও দক্ষিণ গোলার্ধে। এই দুই অঞ্চলে দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে, এই দুই অঞ্চলে দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে। সে দুটি বায়ুচাপ বলয়ের নাম, হ্যাঁ, এখানে দুটি অঞ্চল দেখা গিয়েছে। তো উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল, এখানে 25 থেকে 35 ডিগ্রির মধ্যে, এটা এইটুকু জায়গা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, এটাকে ছবির মধ্যে 30 ডিগ্রি করে দেখানো হয়েছে, এখানেও 30 ডিগ্রি করে দেখানো হয়েছে, কিন্তু এইটুকু জায়গা 25 থেকে 30 ডিগ্রির মধ্যবর্তী জায়গা। এইটুকু জায়গায় এটা হচ্ছে কর্কটীয়, ক লিখে দিই, এটা কর্কটীয়, আর এটা হচ্ছে মকরীয়, কর্কটীয় আর মকরীয়। এই দুইটা অঞ্চল বায়ুচাপ বলয় সৃষ্টি করেছে। তো নিরক্ষীয় বলয়ের মতো এইখানেও একটা শান্ত ভাব দেখা যায়, তাই এটাকে কর্কটীয় শান্ত বলয় বলা হয় এই জায়গাটা, আর এটা হচ্ছে মকরীয় শান্ত বলয়। শেষ। তো এইটা উচ্চচাপযুক্ত না নিম্নচাপযুক্ত, এর সাপেক্ষেও কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তো আমরা দেখি নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র হালকা বায়ু উপরের দিকে উঠতে শুরু করে। আমি বলছিলাম যে এখানকার নিরক্ষীয় অঞ্চল শান্ত বলয় বোঝানোর সময় বলছিলাম যে ওখানকার জলভাগ বেশি থাকে, বায়ু বেশি প্রসারিত হয় জলীয় বাষ্প হয়ে, তার ফলে ওখানে বায়ু থাকে না, উত্তর ও দক্ষিণ দিকে যায়। তো উত্তর দিকে যে বায়ুগুলো যায়, উপরের দিকে উঠতে শুরু করে যে বায়ুগুলো, এখানকার যে বায়ুগুলো উপরের দিকে উঠতে শুরু করে, এই ঊর্ধ্বগামী বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকে, আর বায়ু ঠান্ডা ও ভারী হয়ে যায়, ভারী হয়ে ওঠে এবং ঘনত্ব বেড়ে যায়। বায়ু যখন ভারী এবং ঠান্ডা হবে তখন তো ঘনত্ব বাড়বে, মানে ওজনটা বাড়বে সেটার। নিরক্ষীয় ও মেরু অঞ্চলে এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন ফলে বিক্ষিপ্ত হয়। তো এই যে ঊর্ধ্বগামী বায়ুটা পৃথিবীর আবর্তন গতির ফলে, আবার পৃথিবীর আবর্তন গতি কাজ করছে এখানে, তাহলে পৃথিবীর আবর্তন গতি কিন্তু এই বায়ু প্রবাহের মধ্যে ভীষণভাবে প্রভাব ফেলায়। তো এটা গেল একটা, ঊর্ধ্বগামী বায়ুর ফলে পৃথিবীর আবর্তন ফলে বিক্ষিপ্ত হয়, তাহলে ওখানেও স্থির থাকে না, ওখানেও বিক্ষিপ্ত হয়ে যায়। এই বিক্ষিপ্ত শীতল ও ভারী বায়ু কর্কটীয় ও মকরীয় অঞ্চলে আবার নেমে আসে, মানে যে বায়ুটা ওই অঞ্চল থেকে উপরের দিকে উঠলো, যে বায়ুটা আমরা দেখলাম যে এখানে কর্কটীয় জায়গা থেকে যে বায়ুটা বিক্ষিপ্ত হয়ে গেল বিভিন্ন জায়গায়, সেগুলো আবার যখন শীতল ভারী ও
যখন আসে আবার এই কর্কটীয় মকরীয় অঞ্চলে নেমে আসে, আবার মেরু অঞ্চল থেকে ঠান্ডা হয়ে সেটা কি হয়, মেরু অঞ্চল থেকে ঠান্ডা হয়ে সেটা ও শুষ্ক বায়ু নিচের দিকে নেমে এসে দুই ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে। এই বিক্ষিপ্ত শীতল বায়ু কর্কটীয় মকর অঞ্চলে নেমে আসে, আবার মেরু অঞ্চল থেকে ঠান্ডা ও শুষ্ক বায়ু নিচের দিকে নেমে আসে। এইটার উপরেই মেরু অঞ্চল আছে। এই আমরা যখন দেখব তখন দেখতে পাবো এটার উপরেই আবার একটা মেরু অঞ্চলও রয়েছে। দুটি বিপরীতধর্মী বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হওয়ার ফলে এখানে বায়ুর পরিমাণ বেড়ে যায়, ঘনত্বও বাড়ে। দুটি বিপরীতধর্মী বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হওয়ার ফলে এখানকার বায়ুর পরিমাণ বেড়ে যায় ও ঘনত্ব বাড়ে। এই জিনিসটা আমি বোঝাচ্ছি, এখান থেকে এইটুকু জায়গা ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি রয়েছে। এইটুকু জায়গা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এইটুকু জায়গা দেখিয়ে দিচ্ছি ভালো করে ছবি আঁট করে। হ্যাঁ, আমরা একটু আগে যেটা বললাম যে নিরক্ষীয় অঞ্চলের বায়ু যখন কর্কটীয় মকরীয় অঞ্চলে পৌঁছায়, সেটা আবার কর্কটীয় মকরীয় অঞ্চল থেকে সেটা হয় কি, সেটা এই ছবিতে দেওয়া আছে, কর্কটীয় মকরীয় অঞ্চল থেকে মেরু প্রদেশীয় অঞ্চলে পৌঁছায়। মেরু প্রদেশীয় অঞ্চলে পৌঁছানোর পরে ঠান্ডা হয়ে আবার নিচের দিকে নামে, কর্কটীয় মকরীয় অঞ্চলের দিকে নামতে থাকে। এটার ক্ষেত্রে এখানে হয়, এখানে পৌঁছায় আবার রিটার্ন হয়, এখানে আবার রিটার্ন হয়। তো পৌঁছে আবার রিটার্ন যখন হয় তখন এই যে নেমে আসে, আবার মেরু অঞ্চল থেকে ঠান্ডা ও শুষ্ক বায়ু নিচের দিকে নেমে আসে। তো এখানকার বায়ু উপরে গিয়ে নেমে আসে এবং সমুদ্রবৃত্ত অঞ্চলের বায়ু নিচের দিকে নেমে আসে কিছুটা। তো দুটোর প্রভাব যখন পড়ে, আবার মেরু অঞ্চল থেকে ঠান্ডা বায়ু শুষ্ক বায়ু নিচের দিকে নেমে এসে দুই ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে। এটার ক্ষেত্রে এখানে পৌঁছায়, এটার ক্ষেত্রে এই বায়ু এখানে পৌঁছায়, এখান থেকে যে বায়ু এখানে পৌঁছায়। তো এই যে এখানে দুটোর মিক্সড ভার্সন, মানে দুটো মিক্সড যখন হয় তখন এই দুই ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে। দুটো বিপরীতধর্মী বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হওয়ার ফলে এখানকার বায়ুর পরিমাণ বেড়ে যায় এবং ঘনত্ব বাড়ে। একে তো বায়ু কিছুটা যায় উপরে, যাওয়ার ফলে আবার রিটার্ন যখন আসে সেখানকার বায়ুকে সাথে নিয়ে তখন দুটো একসাথে হওয়ার ফলে ঘনত্ব বাড়ে বায়ুর। তো এটাই বলছে এখানে। এবার আমরা পড়বো অশ্বক্ষাংশ। অশ্বক্ষাংশ কি? ষোড়শ শতকে কর্কটীয় মকরীয় শান্ত বলয় দিয়ে, কর্কটীয় মকরীয় আমরা একটু আগে দেখলাম, কর্কটীয় মকরীয় কোনগুলো, এই যে কর্কটীয় অঞ্চলটা, এই যে কর্কটীয় অঞ্চল, আর এটা হচ্ছে গিয়ে মকরীয় অঞ্চল। এই কর্কটীয় ও মকরীয় অঞ্চলের মধ্য দিয়ে যখন ষোড়শ শতকে শান্ত বলয় দিয়ে, কর্কটীয় মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়তো। ওখানে গেলে শান্ত বলয় হওয়ার ফলে, মানে বায়ু শান্ত হওয়ার কারণে সেখানে গতি স্পিড থাকতো না। ফলে মধ্যপ্রাচ্য ইউরোপ থেকে আসা, মধ্যপ্রাচ্য জায়গার নাম, ও ইউরোপ থেকে আসা, আমরা একটা এলাকা ধরতে পারি, মধ্যপ্রাচ্য একটা এরিয়া ধরতে পারি, আসা ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজ মানে যে জাহাজগুলোতে বাণিজ্য করা হতো, তো জিনিসপত্র মালপত্র উবানো হতো, এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হতো, এরকম জাহাজগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগতো। এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিন্তু কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হতো। কোন মহাসাগর? আটলান্টিক মহাসাগর। এটা পরীক্ষা আসতে পারে। আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো। এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, দুই ক্রান্তীয় অঞ্চল বলতে ওই আমরা একটু আগে যেটা বললাম কর্কটীয় ও মকরীয়, এই ক্রান্তীয় অঞ্চল উত্তর ও দক্ষিণ দুপাশেই, উত্তর ও দক্ষিণ দুপাশেই অশ্ব অক্ষাংশ নামে পরিচিত।